চ্যাপ্টার 2 এরই কোয়ালিটেটিভ কেমিস্ট্রি। তা কোয়ালিটেটিভ কেমিস্ট্রির তোমার today I will discuss molar solubility. তো প্রিভিয়াস ডেতে তোমাদেরকে আমি বলেছি যে আমরা যখন ডিসকাস করব বা তোমরা যখন এটা এক্সারসাইজ করবা তাহলে তোমাকে ঠিক করতে হবে যে কোন ক্লাসটা এক্সারসাইজ করতেছো, সলিবিলিটির ক্লাস নাকি মোলার সলিবিলিটির ক্লাস। তো যখন মনে করবা যে তুমি সলিবিলিটির ক্লাসটা এক্সারসাইজ করতেছো তাহলে মনে করবা ওটা প্রিভিয়াস ক্লাস, আর যখন মনে করবা না মোলার সলিবিলিটির পার্ট ডিসকাস করতে যাচ্ছ, তুমি এক্সারসাইজ করতেছো, তাহলে এই ক্লাসটা ফলো করবা। তাহলে molar solubility. So what is molar solubility? At a certain temperature, এখানেও বলতে হবে at a certain temperature. At a certain temperature, the amount of mole of solute, তাহলে এটাতে শুধু অ্যাড হইছে মোল অ্যামাউন্টটা। At a certain temperature, the amount of mole of solute that can be dissolved per liter solution is called molar solubility. ওকে, তাহলে এটা হচ্ছে মোলার সলিবিলিটি। তাহলে দিস টাইম কি হলো যে at a certain temperature the amount of mole of solute that can be dissolved per liter solution, তাহলে পার লিটারে কত মোল ডিজলভ থাকতে পারে, তাই হচ্ছে গিয়ে মোলার সলিবিলিটি। এটা হচ্ছে মোলার সলিবিলিটি, যেটাকে আমরা ডিনোট করব হচ্ছে গিয়ে এস দিয়ে, অর্থাৎ এই সলিবিলিটিকেও আমরা কি দিয়ে ডিনোট করব, এস দিয়েই। এস লেটার ইউজ করেই আমরা এটাকেও ডিনোট করব, এস লেটার দিয়েই। আর এটার ইউনিট থাকতেছে, আর ইউনিটটা হচ্ছে মোল পার লিটার। এটার ইউনিট হচ্ছে মোল পার লিটার, তার মানে দিস সলিবিলিটির ইউনিট হচ্ছে গিয়ে মোল পার লিটার, যেটা মোলার কনসেন্ট্রেশন বা মোলারিটির ইউনিট অলসো। তো তুমি যেভাবে ডিফাইন করছো যে দ্য অ্যামাউন্ট অফ মোল অফ সলিউট that can be dissolved per liter solution, তার মানে কি হলো মোল পার লিটার, দিস ইজ ওয়াই এর ইউনিট মোল পার লিটার। তাহলে সলিবিলিটির ইউনিট অলসো কে মোল পার লিটার হিয়ার। তাহলে এটা হচ্ছে যে হোয়াট ইজ মোলার সলিবিলিটি, রিমেম্বার এটা হচ্ছে মোলার সলিবিলিটি। আচ্ছা, another important term সেটা হচ্ছে কি সলিবিলিটি প্রোডাক্ট। সলিবিলিটি প্রোডাক্ট ওটা হচ্ছে গিয়া মোলার সলিবিলিটি, আর দিস টাইম এটা হচ্ছে গিয়া সলিবিলিটি প্রোডাক্ট। ফলো করো, এটা হচ্ছে সলিবিলিটি প্রোডাক্ট। আচ্ছা, তোমাদেরকে একটু জানিয়ে রাখি যে সলিবিলিটি প্রোডাক্টটা অলসো নোন অ্যাজ সলিবিলিটি ইকুইলিব্রিয়াম। এটাকে অলসো কি বলে যে সলিবিলিটি ইকুইলিব্রিয়াম। তোমার সলিবিলিটি প্রোডাক্টটাই হচ্ছে সলিবিলিটি ইকুইলিব্রিয়াম। সলিবিলিটি প্রোডাক্ট এটা হচ্ছে সলিবিলিটি ইকুইলিব্রিয়াম, এন্ড এটা হচ্ছে গিয়া ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, অর্থাৎ এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু এবং এটা নোন অ্যাজ হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। এমন না যে শুধু সলিবিলিটি প্রোডাক্টই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, তা আবার না।
মানে সলিবিলিটি প্রোডাক্টই একটাই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আছে এমন না, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আরো আছে, তার মধ্যে সলিবিলিটি প্রোডাক্ট একটা। তাহলে কি হলো, যে সলিবিলিটি প্রোডাক্ট যেটা এখন আমরা ডিফাইন করব বা যেটা ডিসকাস করব সেটা অলসো হচ্ছে সলিবিলিটি ইকুইলিব্রিয়াম, সলিবিলিটি প্রোডাক্ট অর সলিবিলিটি ইকুইলিব্রিয়াম, এন্ড এটা অ্যাকচুয়ালি হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। এই সলিবিলিটি প্রোডাক্টটা হবে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। তো রিমেম্বার, এটা হচ্ছে সলিবিলিটি প্রোডাক্ট বা এটা একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, যেটার আইডিয়া তোমাদেরকে দিব। তো আসো যে এইটারও যদি ডেফিনিশন করতে যাই, তাহলে ডেফিনিশনটা এরকম, এটাতেও বলতে হবে এট এ সার্টেন টেম্পারেচার, এটাও এট এ সার্টেন টেম্পারেচার, এরকমটা, হ্যাঁ, যে the ionic product of a solute, তাহলে বুঝো আবার যে at a certain temperature the ionic product of a solute, তার মানে এটা একটা আয়নিক প্রোডাক্ট, so at a certain temperature the ionic product of a solute when it is dissolved in a saturated solution, এই ডেফিনেশন গুলা আমি তোমাদেরকে একটু বলে রাখি যে এই ডেফিনেশন বেশ মডিফাই হতে পারে। ইভেন আমরাও যদি ধরো কয়েকবার আমরা মেনশন করতে যাই, নিজেরাও কয়েকবার মেনশন করলে অনেক সময় এক এক রকম হয়ে যায়। at a certain temperature the ionic product of a solute, তবে এখানে একটা ব্যাপার আছে বুঝছো, এখানে একটা বিষয় মেনশন না করলে টিচাররা মার্ক কেটে দিতে পারে, আমি এটা একটু ঠিক করে দিচ্ছি। সেটা হচ্ছে যে সলিউটের ব্র্যাকেটে একটা উইক ইলেকট্রোলাইট, এই ওয়ার্ডটা লিখবা, সলিউটের ব্র্যাকেটে লিখবা উইক ইলেকট্রোলাইট, মানে যেহেতু আমি সলিউট লিখে ফেলছি তাই আমি ব্র্যাকেটে মেনশন করে দিলাম যে এটা উইক ইলেকট্রোলাইট, অর্থাৎ যে কোনো সলিউট না, সলিউট হইতে হয় এটা হচ্ছে উইক ইলেকট্রোলাইট, মানে উইক সল্ট, যেগুলা উইক সল্ট, যেগুলো ইনসলিউবল, যেগুলো লেস সলিউবল, মানে যারা কিনা লেস সলিউবল, যারা কিনা ইনসলিউবল, যারা কিনা উইক ইলেকট্রোলাইট, তাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। তাহলে ডেফিনেশনটা এটা হলেও পারতো যে at a certain temperature the ionic product of a weak electrolyte, কথাটা এইভাবে বলতে পারতাম, বাট যেহেতু সলিউট বলে ফেলছি বলা ভালো, কিন্তু সলিউট বললে সেটা ব্র্যাকেটে মেনশন করে দিলাম যে উইক ইলেকট্রোলাইট। আচ্ছা, তাহলে আয়নিক প্রোডাক্ট অফ উইক ইলেকট্রোলাইট when it is dissolved in a saturated solution, তবে যখন তখন না, when it is dissolved saturated solution, মানে সলিউশনটা যদি কি হয়, স্যাচুরেটেড হয়, সলিউশনটা হতে হবে স্যাচুরেটেড সলিউশন কি সেটা তো প্রিভিয়াস ডেতে আমরা ডিসকাস করেই ফেলছি, তাহলে সলিউশনটা হতে হবে স্যাচুরেটেড। তাহলে একটা স্যাচুরেটেড সলিউশনে তোমার যে আয়ন আছে তাদের প্রোডাক্টই হচ্ছে আয়নিক প্রোডাক্ট, এবং যেটা হচ্ছে সলিবিলিটি প্রোডাক্ট। ফর এক্সাম্পল, ধরো এন মানে এ আয়ন, আর হচ্ছে বি আয়ন, এ ক্যাটায়ন বি অ্যানায়ন। তাহলে এটা যদি ডিজলভ হয়, ফলো করো, তাহলে এ ক্যাটায়ন প্রডিউস হবে এন্ড বি অ্যানায়ন প্রডিউস হবে, তবে এ ক্যাটায়ন প্রডিউস হবে এন মোল আর এটা প্রডিউস হবে হলো এম মোল। ফর এক্সাম্পল, তোমরা একটু বোঝার চেষ্টা করো, ধরো অ্যালুমিনিয়াম সালফেট, তাহলে অ্যালুমিনিয়াম সালফেট হইলে অ্যালুমিনিয়াম Al2SO4 তাহলে এখানে কি প্রডিউস হবে, অ্যালুমিনিয়াম ক্যাটায়ন আর সালফেট হচ্ছে অ্যানায়ন। অ্যালুমিনিয়াম ক্যাটায়নের চার্জ 3+,
আর সালফেট 2 মাইনাসের চার্জ হচ্ছে সালফেট হচ্ছে 2 মাইনাস। অ্যালুমিনিয়াম কয়টা আছে Al2, তাহলে এখানে কত মোল হবে 2 মোল। সালফেট কত আছে 3, তাহলে এটা কত হবে 3 মোল। এইটাই এখানে মিন করা হয়েছে যে এ ক্যাটায়ন তার মোল নাম্বার, বি অ্যানায়ন তার মোল নাম্বার, ক্যাটায়ন অ্যানায়ন এদের এরা কয়টা ক্যাটায়ন হবে বা কয়টা অ্যানায়ন হবে এটা তাদের মোল নাম্বারের উপর ডিপেন্ড করবে। তার মানে এদের সাথে কি থাকবে, মোল নাম্বার থাকবে। ফর এক্সাম্পল এটা, তাহলে এটা যদি কোনো একটা সলিউটেড ডিসোসিয়েশন হয়, এটা যদি কোনো একটা সলিউটেড ডিসোসিয়েশন হয়, তাহলে এটা একটা রিভার্সিবল প্রসেসে আছে। কি প্রসেসে? রিভার্সিবল প্রসেসে আছে। ফলো করো, এটা কি প্রসেসে আছে? রিভার্সিবল প্রসেসে আছে। তাহলে তোমরা জানো যে ইকুইলিব্রিয়াম সিস্টেমটা কখন মানে ইকুইলিব্রিয়াম সিস্টেমটা মানে তোমার কখন ইয়ে হয়, ক্রিয়েট হয়, বা একটা সিস্টেম কখন ইকুইলিব্রিয়ামে আসে? যখন রিঅ্যাকশনটা রিভার্সিবল হয়, যখন কোনো প্রসেস রিভার্সিবল হয়। যখন কোনোটা একটা রিভার্সিবল হয় তখনই সেটা ইকুইলিব্রিয়ামে আসতে পারে, ইকুইলিব্রিয়ামে আসতে পারে। তাহলে সলিবিলিটি প্রোডাক্টটা একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, সলিবিলিটি প্রোডাক্টটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। তো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আসবে তো ইকুইলিব্রিয়াম থেকেই, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আসবে ইকুইলিব্রিয়াম থেকে। জাস্ট এটা একটা ইকুইলিব্রিয়াম মেথড, এটা একটা ইকুইলিব্রিয়াম মেথড, এটা রিভার্সিবল, আর রিভার্সিবল হলে পরে ইকুইলিব্রিয়াম হবে। তাহলে এটা হচ্ছে একটা সল্টের ডিসোসিয়েশন যেটা রিভার্সিবল এবং সেটা ইকুইলিব্রিয়ামে আসবে। সল্টের ডিসোসিয়েশন রিভার্সিবল এন্ড এটা ইকুইলিব্রিয়ামে আসবে। এখন মনে রাখবা, যদি উইক সল্ট না হয় তাহলে এটা রিভার্সিবল হবে না। যদি উইক সল্ট না হয় তাহলে এটা ইকুইলিব্রিয়ামে আসবে না। কারণ যারা স্ট্রং সল্ট, ফর এক্সাম্পল সোডিয়াম ক্লোরাইড, যেটা কিনা একটা স্ট্রং সল্ট, তাহলে সোডিয়াম ক্লোরাইড থেকে সোডিয়াম ক্যাটায়ন হবে, ক্লোরাইড অ্যানায়ন হবে, তাই তো? এখন তোমরা তো বুঝতে পারো যে সোডিয়াম ক্লোরাইড থেকে যখন সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন প্রডিউস হয়, সেটা কিন্তু আর কি করে না, রিপ্রোডিউস হয় না। মানে সোডিয়াম ক্লোরাইড থেকে সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন হয়, সিমিলটেনিয়াসলি এমন হয় না যে সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন মিলে আবার সোডিয়াম ক্লোরাইড প্রডিউস করবে, এমনটা হয় না। অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড শুধু কি হয়, তোমার পুরোটাই ডিসোসিয়েট হয়, হয়ে সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন প্রডিউস করে। তার মানে যারা স্ট্রং সল্ট, তারা স্ট্রং কেন বলি আমরা? যারা স্ট্রং সল্ট আমরা তাদেরকে কেন স্ট্রং বলি? কারণ আমরা বলি যে এটা হচ্ছে কমপ্লিটলি ডিসোসিয়েট হয়। আমরা জানি যে এটা কমপ্লিটলি ডিসোসিয়েট হয়, এই কারণে এটা স্ট্রং ইলেকট্রোলাইট। এটা কমপ্লিট ডিসোসিয়েট হয় বলেই এটা স্ট্রং ইলেকট্রোলাইট। এটা স্ট্রং সল্ট, এটা স্ট্রং ইলেকট্রোলাইট, কারণ এটা কমপ্লিটলি ডিসোসিয়েট হয়। আসলে কি জানো, এটা কমপ্লিটলি ডিসোসিয়েট এই কারণেই হয় যেহেতু এই রিঅ্যাকশনটা কি হয় না, রিভার্স হয় না। এই রিঅ্যাকশনটা কি হয় না, রিভার্স হয় না। তো এটা যদি রিভার্স হয় না তাহলে তার অপশন আছে যে সবটাই কি হওয়া, ডিসোসিয়েট হওয়া, যার কারণে এটা স্ট্রং। আর যারা কিনা উইক ওরা আসলে ডিসোসিয়েট হতে পারে না কেন? কারণ তাদের একটা পার্ট যখন ডিসোসিয়েট হয় তখন আবার কি হয়, রিঅ্যাকশনটা রিভার্সিবল হয়। রিঅ্যাকশন যখন রিভার্সিবল হয় তখন তার পক্ষে আর পুরোটা ডিসোসিয়েট হওয়া পসিবল হয় না, যার কারণে আসলে তারা উইক। তো যারা উইক কারা, যারা কিনা কি হয়, যারা কম ডিসোসিয়েট হয়, যারা কিনা ইনসলিউবেল, যারা কিনা লেস সলিউবেল, যারা কিনা তোমার হচ্ছে গিয়া কমপ্লিটলি হয় না, আয়োনাইজ হয় না। আসলে কেন হয় না? কারণ তারা পারে না, কারণ তাদের রিঅ্যাকশনটা ব্যাকওয়ার্ড হয়। তাদের রিঅ্যাকশনটা কি হয়, ব্যাকওয়ার্ড হয়, যার কারণে তারা কমপ্লিট হতে পারে না, তারা কমপ্লিট হতে পারে না। কিন্তু এদেরটা যেহেতু আর ব্যাকওয়ার্ড হয় না, তাই এরা কি হতে পারে, কমপ্লিট হতে পারে। তো যারা কমপ্লিট হতে পারে আমরা কিন্তু তাদের নিয়ে এখন ডিসকাস করতেছি না, কারণ যারা কমপ্লিট হতে পারে তারা ইকুইলিব্রিয়ামে আসবে না। যারা ইকুইলিব্রিয়ামে আসবে না তাদের তো আর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টও পাবো না। তো এই কারণে এখানে বলা হচ্ছে উইক ইলেকট্রোলাইট, কারণ উইক ইলেকট্রোলাইট শুধু ইকুইলিব্রিয়ামে আছে। এখন আমরা এখন কোনটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে কি সলিবিলিটি প্রোডাক্ট। তোমরা জেনে থাকবা যে সলিবিলিটি প্রোডাক্টে আমরা ডিনোট করি হচ্ছে কেএসপি দিয়ে। সলিবিলিটি প্রোডাক্টকে ডিনোট করব হচ্ছে কেএসপি দিয়ে। তাহলে কেএসপিটা হচ্ছে সলিবিলিটি প্রোডাক্ট। এসপি কি, সলিবিলিটি প্রোডাক্ট। এসপি সো এটা কি হলো, সলিবিলিটি প্রোডাক্ট। তাহলে কেএসপিটাই হচ্ছে তোমার সলিবিলিটি প্রোডাক্ট। সলিবিলিটি প্রোডাক্ট তার মানে যত কয়টা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আছে, যত কয়টা, ঠিক না? এই যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের কথায় যদি আসো, এই যে যেটা বললাম যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, এরকম অনেক ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আছে। এখন তোমরা কেএসপি নিয়ে কাজ করতেছো, এক সময় কেআইপি আসবে, এক সময় কেসি আসবে, এক সময় কেপি আসবে, এক সময় কেডব্লিউ আসবে, ওয়ান্স কে এ আসবে, অনেক কে বি আসবে। এইসব দেখলে না এদেরকে তোমরা আইডেন্টিফাই করবা যে এরা হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট।
এদেরকে আইডেন্টিফাই করবা যে এরা হচ্ছে আসলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। তাইলে তার মধ্যে কেএসপিটা কি? কেএসপি হচ্ছে সলিবিলিটি প্রোডাক্ট, এটা হচ্ছে সলিবিলিটি প্রোডাক্ট। এন্ড এই সলিবিলিটি প্রোডাক্টের এক্সপ্রেশন কি? তাহলে সলিবিলিটি প্রোডাক্ট বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে গিয়ে ধরো এ ক্যাটায়ন ইনটু হচ্ছে এ বি অ্যানায়ন, আমরা এর রেসপেক্টে দেখতেছি, এর রেসপেক্টে, ঠিক আছে, এ বি এর রেসপেক্টে দেখতেছি, খেয়াল করে খুব ভালো করে। তাহলে কেএসপির এক্সপ্রেশন কি হবে? ক্যাটায়নের মোলার কনসেন্ট্রেশন, অ্যানায়নের মোলার কনসেন্ট্রেশন, ক্যাটায়নের মোলার কনসেন্ট্রেশন, অ্যানায়নের মোলার কনসেন্ট্রেশন। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে এই যে মোল নাম্বারটা যে দেখবা, এই যে মোল নাম্বার আছে এন আর এম, এই মোল নাম্বার যাবে কোথায় জানো? পাওয়ারে, মোল নাম্বার যাবে পাওয়ারে। এই হচ্ছে কেএসপির এক্সপ্রেশন, এটাই হচ্ছে কেএসপির এক্সপ্রেশন, জাস্ট ফলো করো। ওকে, সো আমি এটা এখন মুছে এগোবো, তুমি একটু দেখাই দিচ্ছি। তাহলে কি কি জেনে গেলা যে মোলার সলিবিলিটি কি? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ মোলার সলিবিলিটি? ঠিক আছে, হাউ ইট ডিনোট অর হোয়াট ইজ দ্য ইউনিট অফ সলিবিলিটি, দেন হচ্ছে তোমার সলিবিলিটি প্রোডাক্ট কি, এটাই ভেরি ইম্পর্টেন্ট এখানে। সলিবিলিটি প্রোডাক্টটা কি, এন্ড সেই সলিবিলিটি প্রোডাক্টের ডেফিনেশন কি, এন্ড সলিবিলিটি প্রোডাক্টকে কিভাবে এক্সপ্রেস করে, সলিবিলিটি প্রোডাক্টটাকে কিভাবে এক্সপ্রেস করে। ওকে, সো এই পর্যন্ত জানলা। আচ্ছা, এবার তোমাদেরকে আরেকটা ব্যাপার আমি একটু ক্লিয়ার করে দেই, যেন তোমরা কখনো যদি আবার কেউ এভাবে বলে বা দেখো, তাহলে যেন তোমরা না ভাবো যে স্যার আমাদেরকে এভাবে বলেনি। ধরো এটা হলো গিয়ে সিলভার ক্লোরাইডের ডিসোসিয়েশন, এটা হচ্ছে সিলভার ক্লোরাইডের ডিসোসিয়েশন, যেখানে সিলভার ক্যাটায়ন ক্লোরাইড অ্যানায়ন, সিলভার ক্যাটায়ন আর ক্লোরাইড অ্যানায়ন। ওকে, তাহলে সিলভার ক্লোরাইডের ডিসোসিয়েশনে সিলভার ক্যাটায়ন এন্ড ক্লোরাইড অ্যানায়ন। তোমরা জেনে থাকবা যে ধরো এ প্লাস বি রিঅ্যাকটেন্ট থেকে এ প্লাস বি রিঅ্যাকটেন্ট আর হচ্ছে সি প্লাস ডি হচ্ছে প্রোডাক্ট, এ প্লাস বি রিঅ্যাকটেন্ট আর সি প্লাস ডি হচ্ছে প্রোডাক্ট, এ প্লাস বি রিঅ্যাকটেন্ট সি প্লাস ডি হচ্ছে প্রোডাক্ট। আর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকে তোমার কেসি দিয়ে ডিনোট করা হয়। যদি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকে যদি কেসি দিয়ে ডিনোট করা হয়, কখন কেসি দিয়ে ডিনোট করা হয়? কনসেন্ট্রেশনের কারণে। কনসেন্ট্রেশন ইউজ করলে কেসি দিয়ে ডিনোট করে, কনসেন্ট্রেশন ইউজ করলে কেসি দিয়ে ডিনোট করে। তাহলে এটা হচ্ছে কেসি, কে সি যেটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, কে সি হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। কারণ সি কখন? যখন এটা কনসেন্ট্রেশন নিয়ে কাজ করো বা কনসেন্ট্রেশন যখন ইউজ করো। ওকে, আচ্ছা, তো কেসির এক্সপ্রেশন কি? কেসির এক্সপ্রেশন হচ্ছে কনসেন্ট্রেশন অফ সি ডি বাই কনসেন্ট্রেশন অফ এ বি। অর্থাৎ কেসির এক্সপ্রেশন তাহলে কি হলো? কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট বাই রিঅ্যাকশন, কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট বাই রিঅ্যাকশন। ফলো করো খুব কেয়ারফুলি। তাহলে কেসি হচ্ছে যে কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট বাই রিঅ্যাকশন। অর্থাৎ আসলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট মানে কি? ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট মানে হলো যে ইকুইলিব্রিয়াম স্টেটে কনসেন্ট্রেশন অফ রিঅ্যাকট্যান্ট আর কনসেন্ট্রেশন অফ প্রোডাক্টের যে রেশিও, এই রেশিও রিমেইন কনস্ট্যান্ট। কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট এন্ড কনসেন্ট্রেশন অফ রিঅ্যাকট্যান্টের যে রেশিওটা থাকে এটা রিমেইন কনস্ট্যান্ট, এটা রিমেইন কনস্ট্যান্ট। অর্থাৎ ইকুইলিব্রিয়ামে প্রোডাক্টের কনসেন্ট্রেশন এন্ড রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশনের রেশিও, যেটা রেশিও, এটা সবসময় কি থাকবে? একই থাকবে, কনস্ট্যান্ট থাকবে। তাহলে এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের মানে। দ্যাট মিনস ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হলো প্রোডাক্ট আপন রিঅ্যাকট্যান্ট, প্রোডাক্ট আপন রিঅ্যাকট্যান্ট। অথচ তোমাকে যদি এটার সলিবিলিটি প্রোডাক্টকে এক্সপ্রেস করতে বলতেছি আমি, যখন সলিবিলিটি প্রোডাক্টকে যখন এক্সপ্রেস করতেছো তখন কি এক্সপ্রেস করতেছো? সিলভার ক্যাটায়ন ক্লোরাইড অ্যানায়ন, সিলভার ক্যাটায়ন এন্ড ক্লোরাইড অ্যানায়ন। অথচ বলতেছি যে এটাও ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। তাহলে কোশ্চেন হচ্ছে যে এটা যদি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হয়, তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের মানে তো হচ্ছে কি প্রোডাক্ট বাই রিঅ্যাকট্যান্ট বা প্রোডাক্ট আপন রিঅ্যাকট্যান্ট। তা কেন না? আসলে এটার তাহলে রিয়েল এক্সপ্রেশন কি হওয়ার কথা? এটা রিয়েল এক্সপ্রেশন তো এটা হওয়ার কথা। এই যে এটা তো রিয়েল এক্সপ্রেশন, এটা হবার কথা, এটা রিয়েল এক্সপ্রেশন, এটা হবার কথা।
ইয়েস ইট ইজ ট্রু। তার মানে আমরা কেএসপি যে এক্সপ্রেশন দিচ্ছি সেই এক্সপ্রেশনে রিঅ্যাকশন পার্টটাকে আমরা কি করে যাচ্ছি, ইগনোর করে আসতেছি। অর্থাৎ কেএসপি এক্সপ্রেশন তোমরা এটাই দিবা, কেএসপি এক্সপ্রেশন এটাই করবা, বাট রিয়েল ফর্ম অফ কেএসপি বা রিয়েল ফর্ম অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হচ্ছে গিয়ে প্রোডাক্ট আপন রিঅ্যাকশন, প্রোডাক্ট আপন রিঅ্যাকশন। তবে এখানে রিঅ্যাকশন পার্টটাকে আমরা উইথড্র করে নিছি, ক্যান্সেল করে দিছি, এটাকে আমরা কি বলা হয় মানে তোমার ইগনোর করতেছি। কথা হচ্ছে যে তাহলে এটা এটা পসিবল বলেই তো করতেছি নাকি, কারণ এটা ইউজ করা দরকার হচ্ছে না বলেই তো করতেছি না, বা এটা ইউজ করা লাগতেছে না বলেই তো করতেছি না, তাই না? ঠিক আছে, তো এটা কেন এইভাবে আমরা ইয়ে করতে পারতেছি, স্কিপ করতে পারতেছি? ঠিক আছে, আচ্ছা, এইটা তোমরা স্কিপ করতে পারো দুইটা লজিকে। কি লজিক? আইদার বলতে পারো যে এইটাও কনস্ট্যান্ট, এইটা কনস্ট্যান্ট, অর বলতে পারো যে এটার ভ্যালু 1, অর বলতে পারো যে এটার ভ্যালু 1। তো একই কথা, যদি এটা রিঅ্যাকশন অল টাইম 1 থাকে তাহলে এটা কনস্ট্যান্টই তো হইল, কনস্ট্যান্টই তো হইল। তো কেন এটাকে কিভাবে স্কিপ করা যায় সেই আন্ডারস্ট্যান্ডিংটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, যে কেন আমরা এটাকে ইগনোর করতে পারলাম, এটাকে আমরা কেন ইগনোর করতে পারলাম। আমরা এই ফার্স্ট পেপারে চ্যাপ্টার 4-এ গেলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের আইডিয়াটা আমাদের আরো ক্লিয়ার হওয়া কথা, বাট ততদিন তো অনেক সময়। ব্যাপারটা হচ্ছে যে রিঅ্যাকশনের শুরুতে এটা 1 মোল ছিল, সিলভার ক্লোরাইড কতটা ছিল, 1 মোল। স্টার্টিং অফ দ্য রিঅ্যাকশন বিগিনিং এ কত ছিল, এটা 1 মোল। আর যখন এটা ইকুইলিব্রিয়ামে গেছে তার থেকে আলফা অ্যামাউন্ট চলে গেছে, আলফা হইতেছে যে কতটুকু তার ডিসোসিয়েট হইছে, আলফাটা হচ্ছে সেই পরিমাণটা যতটুকু তার ডিসোসিয়েট হইছে। তাহলে রিঅ্যাকশনের স্টার্টিং এ তার ছিল 1, ইকুইলিব্রিয়ামে যাওয়ার পরে সেটা হয়ে গেছে 1 মাইনাস আলফা, তাই তো? ধরো 1 দিয়ে শুরু হইছে, তাহলে ইকুইলিব্রিয়ামে যাওয়ার পরে তো তার কিছুটা চলে গেছে, ঠিক না? তো কতটা চলে গেছে সেটা আলফা যদি হয় তাহলে সেটা কি হলো 1 মাইনাস আলফা। তাহলে এটা তার কোন অবস্থায় আছে, ইকুইলিব্রিয়ামে, আর এটা তার কোন স্টেটে আছে, এটা ইনিশিয়ালি, আর এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম, ইনিশিয়াল ইকুইলিব্রিয়াম, ইনিশিয়াল ইকুইলিব্রিয়াম। এখন তো তোমরা আমরা যেটা জেনে গেছি যে এটা তো একটা উইক ইলেকট্রোলাইট, এটা একটা উইক ইলেকট্রোলাইট, মানে যে এই সিলভার ক্লোরাইড বা যাদেরকে নিয়ে আমরা কাজ করতেছি এরা সবাই হচ্ছে লাইট। দেখো, তো এরা এতটাই উইক ইলেকট্রোলাইট, এগেইন বলতেছি যে এরা এতটাই ইলেকট্রোলাইট যে এদের আলফার ভ্যালুটা 1 এর রেসপেক্টে নেগলিজিবল। এরা এতটাই উইক ইলেকট্রোলাইট যে এদের আলফার ভ্যালুটা 1 এর রেসপেক্টে নেগলিজিবল, 1 এর চেয়ে এত ছোট এটা, যার কারণে এই 1 মাইনাস আলফাকে আমরা 1 ধরতে পারি, 1 মাইনাস আলফাকে আমরা 1 কনসিডার করতে পারি, যেহেতু আলফাটা নেগলিজিবল, তাই আমরা 1 মাইনাস আলফাকে কি করতে পারতেছি, 1 মেনশন করতে পারি। যেমন হলো তুমি যদি 100 থেকে 0.1 মাইনাস করো, 100 থেকে 0.1 তুমি মাইনাস করো, তাহলে 99.99 আসবে ভ্যালু, 99.99 আসবে রেজাল্ট। তুমি যদি তাকে আবার 100 করে ফেলো, তোমার অঙ্ক কাটা যাবে? যাবে না, কারণ 99.99 কি করা যায়, 100 কনসিডার করা যায়। তার মানে তুমি যদি 100 ছিল না, এখন সাবট্রাক্ট করার পরেও এখনো কি 100, কেন? কারণ এই 100 তুলনায় এটা নেগলিজিবল। ঠিক এমনটাই হয়, এটা 1, এটা 1 মাইনাস আলফা, কিন্তু আলফা এত ছোট যে 1 মাইনাস আলফা ইকুয়াল 1। তাহলে বিগিনিং এ এটা কত ছিল, 1, স্টার্টিং এ ইনিশিয়াল কত ছিল, 1, আলফা ইগনোর করার কারণে পরবর্তীতে তার ভ্যালু কত হচ্ছে, 1। তার মানে এটা চেঞ্জ হচ্ছে কি, হচ্ছে না, এটা চেঞ্জ হচ্ছে কি, হচ্ছে না। যার কারণে এটা যেহেতু চেঞ্জই হচ্ছে না, তার মানে এটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট, এই কারণে এটাকে উজ্জ্ব করা হয়েছে। তাহলে আমরা কারণটা জানলাম যে কেন আসলে জেনুইন এক্সপ্রেশনটা কি, জেনুইন এক্সপ্রেশন থেকে এই এক্সপ্রেশন কিভাবে আসলো। ওকে, এবার আসো যে আমরা ট্রাই করবো যে কেএসপির এক্সপ্রেশন দেওয়ার জন্য, কেএসপির ইকুয়েশন বা এক্সপ্রেশন যেটাকে আমরা বলতে পারি।
কেএসপি এক্সপ্রেশনটা ভেরি ইম্পর্টেন্ট, মানে কেএসপি এক্সপ্রেশন দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই প্রবলেম সলভিং এর সময় এই দিকের কেএসপি ওরিয়েন্টেড প্রবলেম গুলো সলভ করার ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে কেএসপি এক্সপ্রেশন দেওয়া। এনিবডি এইটাতে যদি ভুল করে তাহলে তার পুরোটাই কাটা যায়। তাহলে কেএসপি এক্সপ্রেশন আমরা কোন কোন ইকুয়েশনের জন্য, ফার্স্ট যেটা ছিল সিলভার ক্লোরাইড, আমরা কমন গুলো নিয়ে কাজ করব, সিলভার ক্যাটায়ন ক্লোরাইড অ্যানায়ন সাপোজ। তাহলে এটা যদি হয় ডিসোসিয়েশন অফ ইয়োর সল্ট, ডিসোসিয়েশন অফ ইয়োর গিভেন ইলেকট্রোলাইট, তোমার গিভেন ইলেকট্রোলাইটের এটা যদি হয় হচ্ছে ডিসোসিয়েশন, তাহলে কেএসপি তোমার হচ্ছে গিয়া এক্সপ্রেশন কি হবে, সিলভার ক্যাটায়ন and chloride anion, that's it. আচ্ছা, নাম্বার 2, তোমার ডিসোসিয়েশনটা যদি হয় সাপোজ ব্যারিয়াম সালফেট, এই যে ব্যারিয়াম সালফেট, তাহলে তোমার জানা থাকতে হবে ব্যারিয়াম 2+ বিকজ সালফেট 2-, ব্যারিয়াম 2+ ক্যাটায়ন এন্ড সালফেট হচ্ছে 2- ক্যাটায়ন। তাহলে এটার কেএসপির এক্সপ্রেশন হবে হচ্ছে ব্যারিয়াম 2+ এন্ড সালফেট 2-, দেখো ক্যাটায়ন অ্যানায়ন, জাস্ট ক্যাটায়ন অ্যানায়ন, সিলভার ক্যাটায়ন ক্লোরাইড অ্যানায়ন, ব্যারিয়াম ক্যাটায়ন সালফেট অ্যানায়ন। আচ্ছা, নাম্বার 3, ধরো লিড আয়োডাইড, এটা একটা lead iodide, ওকে, সাপোজ lead iodide। আচ্ছা, তো lead iodide হলে lead cation iodide anion, একটু ফলো করো, ভুল করা যাবে না, lead cation iodide anion, lead cation iodide anion, এন্ড তোমার নলেজে থাকতে হবে এটা I2, তাহলে এটা কত মোল হবে, 2 মোল, I2 তো 2 মোল হবে না, তাহলে lead cation iodide anion, lead cation আর iodide anion, iodide কত হবে 2 মোল, আর আয়োডিনের চার্জ -1, lead-এর চার্জ হচ্ছে +2, তাহলে এখানে একটা ক্যাটায়নের সাথে দুইটা অ্যানায়ন, তাহলে এইটাতে কেএসপি এক্সপ্রেশন কি হবে, ফলো করো, দিস টাইম কেএসপি মানে lead cation, এই যে lead cation, and iodide anion, এই যে iodide anion, তবে মোল নাম্বারটা যাবে পাওয়ারে, মোল নাম্বার যাবে পাওয়ারে, দেখছো। আচ্ছা, ওয়ান মোর দেখিয়ে দিচ্ছি, সাপোজ তোমার জিঙ্ক হাইড্রোক্সাইড, জিঙ্ক হাইড্রোক্সাইড, তাহলে কি হবে, জিঙ্ক ক্যাটায়ন OH মাইনাস অ্যানায়ন, OH হোল 2, তো 2 মোল হবে। তাহলে দিস টাইম কেএসপি এক্সপ্রেশন কি হবে, কেএসপি এক্সপ্রেশন জিঙ্ক ক্যাটায়ন এন্ড হচ্ছে OH অ্যানায়ন, জিঙ্ক ক্যাটায়ন OH অ্যানায়ন, OH 2 মোল, তো 2 পাওয়ারে যাবে। তো এইভাবে কি করতে হয়, কেএসপি মানে তোমার যেটা দিবে সলিউট তাকে ডিসোসিয়েট করবা, তার ইকুয়েশন থেকে কেএসপির এক্সপ্রেশনে যাবা। আচ্ছা, এবার এসো, ব্যাপারটা যদি এরকম হয় যে কখনো তোমাকে এইটা করতে হয়েছে যে PQ2, সাপোজ যে PQ2 নট আ রিয়েল সিম্বল অফ মলিকিউল, এরকম যদি না হয় রিয়েল ফর্মুলা অফ মলিকিউল না হয়, তাহলে কি করবা, PQ2, তাহলে তুমি বুঝবা যে PQ2, তাহলে P ক্যাটায়ন Q অ্যানায়ন, আর Q অ্যানায়ন হবে কয়টা, দুইটা, তাহলে P ক্যাটায়ন Q অ্যানায়ন, PQ2 P ক্যাটায়ন Q অ্যানায়ন। এখন তুমি কি করবা, চার্জ কিভাবে ফিক্স করবা, এদেরকে তো চেনো না, ঠিক না, কিন্তু তাও পসিবল, কিভাবে, তুমি তো তোমার একটা কমন সেন্স বলবে না যে একটা ক্যাটায়নের এগেইনস্টে দুইটা অ্যানায়ন, তাহলে ক্যাটায়নটা 2+ আর অ্যানায়নটা 1-। সো ইট ইজ কোয়াইট হচ্ছে গিয়া কমন সেন্স, ওকে। ফর এক্সাম্পল এমনটা যদি হয়, ধরো Mn জাস্ট Mn, তো তুমি তাও তো জানো না যে M এর চার্জ কি, N এর চার্জ কি, তাহলে সেখানেও কি হবে, M ক্যাটায়ন N অ্যানায়ন, M ক্যাটায়ন N অ্যানায়ন। এখন তোমার এটাতে দুইটা পসিবিলিটি আছে, তুমি এটাকে +1 দিয়ে এটাকে +1 দিতে পারো, আবার এটাকে +2 দিয়ে ওটাকেও -2 দিতে পারো চাইলে, কিন্তু এখানে যখন এরকম কোনো কিছু থাকবে না তখন তুমি +1 -1 দাও, ওকে। এখানে ফ্যাক্টর হলো মোল নাম্বার, ফ্যাক্টর হচ্ছে মোল নাম্বার, তোমার রিয়েল
মানে তোমার জেনুইন সিম্বল বা রিয়েল সিম্বল দিতে পারে বা শ্যাডো সিম্বল দিতে পারে। তো দ্যাট এই কি সিম্বল দিল সেখানে খুব বেশি প্রবলেম হবে না যদি ঠিক মতো তুমি মোলের বিষয়টা বুঝতে পারো। মোল ঠিকঠাক যেন আয়নের সাথে থাকে, সেটা ঠিক থাকলে সব ঠিক। আচ্ছা, তাহলে এইটার সময়কার কেএসপির এক্সপ্রেশন কি হবে? পি ক্যাটায়ন হিসেবে আর কিউ অ্যানায়ন হিসেবে আসবে, কিউ এর মোল নাম্বার পাওয়ারে যাবে। আর এইটাতে কেএসপির এক্সপ্রেশন কি হবে? এম ক্যাটায়ন হিসেবে আর এন হলো অ্যানায়ন হিসেবে আসবে। ব্যাস এইভাবে কেএসপি কে এক্সপ্রেশন দিতে হয়। কেএসপির এক্সপ্রেশনে দিস আর দ্য ওয়ে, দিস আর দ্য ওয়ে। অনেক স্টুডেন্ট আমরা পাবো যে এই জিনিসটাই তো তার জানা থাকবে না আনটিল সেটা কারো কাছ থেকে না পাওয়া পর্যন্ত বা কারো কাছ থেকে না এই ডাইরেকশনটা পাওয়া পর্যন্ত, যে এইভাবে কেউ যদি তাকে না দেখিয়ে থাকে কখনো। এই কাজও তো কত স্টুডেন্ট পাওয়া যাবে যে তারা পারফেক্টলি করতে পারবে না। তাহলে আমি যখনই বলবো যে কেএসপির এক্সপ্রেশন তখন তোমরা বুঝে নিবা যে স্যার এটাকে মিন করতে চাচ্ছিল। এই হচ্ছে কেএসপির এক্সপ্রেশন, যেটা অনেক হেল্পফুল হবে তোমাদের জন্য, রিমেম্বার। হ্যাঁ, তো কেএসপি এক্সপ্রেশন বললে এটাকে বুঝিয়ে নিবা। আচ্ছা, এবার তোমাদের সাথে যেটা নিয়ে শেয়ার করবো সেটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে কেএসপি ভার্সাস এস। কেএসপি ভার্সাস এইবার এস, অর্থাৎ কেএসপির সাথে এস এর রিলেশনশিপ। কেএসপির সাথে এস এর রিলেশনশিপ, তো কেএসপির সাথে এস এর রিলেশনশিপ তোমাকে কি করতে হবে? বিল্ড আপ করতে হবে। কেএসপির সাথে যে এস এর রিলেশনশিপ এটা তোমাকে বিল্ড আপ করতে হবে, এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা কাজ। এই রিলেশন বিল্ডিংটা অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার, রিমেম্বার। তো সেই রিলেশন বিল্ডিংটা এখন শিখবা। দেখছো তাহলে কিভাবে তোমাদেরকে এগিয়ে নিচ্ছি? ফার্স্টে বললাম যে মোলার সলিবিলিটি কি, সেকেন্ড বললাম যে তোমার সলিবিলিটি প্রোডাক্টটা কি, তারপরে এসে বললাম যে দেখো কেএসপির এক্সপ্রেশন কিভাবে দিতে হয়, তারপরে এসে বলতেছি যে এবার আসো কেএসপির সাথে এসে রিলেশনশিপটা কি করে বিল্ড আপ করতে হয়। ঠিক না? এই যে তোমাদেরকে ধরো কি করে নিচ্ছি, তৈরি করে 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 জায়গা নিচ্ছি যেখানে আমার যাওয়ার কথা ছিল সেখানে যাব। তো এবার আসো যে কেএসপি এন্ড ভার্সাস এস, এই রিলেশনশিপটা কিভাবে বিল্ড আপ করবা, এই রিলেশনশিপ কি করে বিল্ড আপ করবা। ওকে, আমরা এক এক করে যাই। সিলভার ক্লোরাইডের ডিসোসিয়েশন, সিলভার ক্যাটায়ন ক্লোরাইড অ্যানায়ন। সিলভার ক্লোরাইডের ডিসোসিয়েশনে সিলভার ক্যাটায়ন এন্ড ক্লোরাইড হচ্ছে অ্যানায়ন। দেখো এইটার কেএসপির সাথে এস এর যে রিলেশন করব, সেই রিলেশনের জন্য তোমাদেরকে দুইটা অপশন দিব আমি, মানে দুইটা মেথডে দেখাবো। তোমরা দুইটা মেথডই মনে রাখবা, এন্ড কখনো মানে এই দুইটা মেথডেরই বোথ সাইড আছে, যে কখনো কখনো দুইটা মেথডের দুইটাই তোমার হচ্ছে এক এক সময় এক একটা মানে তোমার বেটার হবে। ধরো দুইটা এক্সপ্রেশন দিব, একই রেজাল্ট হবে, বাট কখনো এটা বেটার কখনো ওটা বেটার, তো সেটা দেখাবো। ধরো যে কেএসপির সাথে এস এর রিলেশন বিল্ড আপ করবা, তো সেই রিলেশন বিল্ডিং এ কি করবা? এই ডিসোসিয়েশন দেখাইতে হবে মাস নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এটা যত মোল ততটা এস, এটা যত মোল তত এস, অর্থাৎ এস এস বসাবা। ওকে, তাহলে সিলভার ক্যাটায়ন এস মোল এন্ড ক্লোরাইড অ্যানায়ন অলসো এস মোল। তাহলে বা এটা সলিবিলিটি এস, এটারও সলিবিলিটি কত? এস, এস এস বসাবা। বসানোর পরে এবার কি করবা? কেএসপির এক্সপ্রেশনে যাবা। তাহলে ফলো করছো যে স্যার কেন কেএসপির এক্সপ্রেশন হয়ে আসছে? এই যে কেএসপির এক্সপ্রেশনে যাবা। আচ্ছা, কেএসপি এক্সপ্রেশনে যাওয়ার পর এটার পরিবর্তে কি বসাবা? এস। এটার জায়গায় কি আসছে তুমি তো দেখতেছো? এস। এটার জায়গায় কি আছে দেখতেছো? এস। তাহলে কি হলো? এস এর স্কয়ার। তাহলে কি পেলা? কেএসপি ইকুয়াল টু এস এর স্কয়ার। এই হচ্ছে রিলেশন, যে কেএসপি ইকুয়াল টু এস স্কয়ার, কেএসপি ইকুয়াল টু এস স্কয়ার। এটা কি হচ্ছে? এটা হচ্ছে কেএসপির সাথে এস এর রিলেশন। তাহলে এই রিলেশনটা না জানলে বা না জানলে কি মানে এই রিলেশন জানার পরেই কিন্তু তুমি, সাপোজ আমরা যদি তোমাকে এস এর ভ্যালু দিয়ে দেই তুমি কেএসপি ক্যালকুলেট করবা, আর আমরা যদি কেএসপি দিয়ে দেই তাহলে তোমরা এস ক্যালকুলেট করবা। তাহলে দেখতেছো ইন্টারেস্টিংটা কি? সেটা হচ্ছে যে এইটুকু আসলেই তো অনেকটা এগিয়ে যাওয়া, ঠিক না? যে যে কোনো একটা ভ্যালু এখান থেকে দেয়া থাকবে, আরেকটা ভ্যালু বের করা পসিবল হবে। আচ্ছা, আরেকটা অপশন দেখিয়ে দিচ্ছি, যে
কেএসপি এন্ড এস এর যে রিলেশন সেটা বিল্ড আপ করার জন্য আরেকটা অপশন দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এরকম, সবসময়কার জন্য যেটা, সেটা হচ্ছে যে এরকম, এইটা একটা ফর্মুলার মতন, বুঝছো? এটা একটা ফর্মুলা, এই ফর্মুলা দিয়েও কেএসপি আর এস এর রিলেশন বের করা যায়, সবার কেএসপি আর এস এর রিলেশন বের করা যায়, কথা বুঝছো? যেটা এই 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 ফর্মুলা দিয়ে করা যায়। কিভাবে ফর্মুলাটা একটু ফলো করো। এস ইকুয়াল কি লিখতেছো? এক্স পাওয়ার এক্স, মানে এক্স এর পাওয়ার এক্স, ওয়াই এর পাওয়ার ওয়াই, আর এস এর পাওয়ার হচ্ছে এক্স প্লাস ওয়াই। ফলো করো, এক্স পাওয়ার এক্স, ওয়াই পাওয়ার ওয়াই, এস পাওয়ার এক্স প্লাস ওয়াই। অর্থাৎ এক্স হচ্ছে ক্যাটায়ন, ওয়াই হলো অ্যানায়ন এর মোল নাম্বার, ক্যাটায়নের মোল নাম্বার, অ্যানায়নের মোল নাম্বার। ওকে, সো ক্যাটায়নের মোল নাম্বার পাওয়ারও কত ততই, অ্যানায়নের মোল নাম্বার পাওয়ারও তা। তার মানে মাথার ব্যাপার না যে যে যত এবং ততই তার পাওয়ার। আচ্ছা, তাহলে এখানে তোমরা ফলো করছো কয়টা ক্যাটায়ন? ওয়ান মোল ক্যাটায়ন পাওয়ারে ওয়ান, ওয়ান মোল ক্যাটায়ন পাওয়ার ওয়ান, ওয়ান মোল অ্যানায়ন পাওয়ার ওয়ান, এস এর পাওয়ার ওয়ান প্লাস ওয়ান। তাহলে আলটিমেটলি কি হলো? এস এর স্কোয়ারই তো হলো, এস এর স্কোয়ার হলো না? তাহলে কেএস ইকুয়াল টু এস এর স্কোয়ার, যেটা আমাদের পাওয়ার কথা ছিল। এখান থেকে দেখলাম যে কেএস ইকুয়াল টু এস এর স্কোয়ার, ওখানে ফর্মুলার মধ্যেও দেখলাম যে হ্যাঁ কেএস ইকুয়াল টু এস এর স্কোয়ার। তাহলে এটা হচ্ছে কেএসপি এস এর রিলেশনশিপ, এটা দিয়ে করলাম। এবার আসো আরো করবো তো। দেন আসো যে তোমার কেএসপি এবং এস এর যে রিলেশনশিপ সেটা হচ্ছে এরকম। সাপোজ কিছুক্ষণ আগে দেখলাম না জিঙ্ক হাইড্রোক্সাইড, ধরো জিঙ্ক 2 প্লাস ক্যাটায়ন আর 2 ওইথ মাইনাস অ্যানায়ন, এই যে জিঙ্ক ক্যাটায়ন উইথ অ্যানায়ন। তাহলে এটা তো এস কনসিডার হবে, তাহলে এটা কি হবে? 2s কনসিডার হবে। এটা এস কনসিডার হলে এটা 2s কনসিডার হবে। তাহলে এটার সময় কেএসপির এক্সপ্রেশন কি? জিঙ্ক ক্যাটায়ন এন হচ্ছে ওইথ অ্যানায়ন, জিঙ্ক ক্যাটায়ন ওইথ অ্যানায়ন। তাহলে ওইথ এর পাওয়ার কত হবে? 2। ওইথ এর পাওয়ার 2 হলে এটা কত ধরা আছে? এস, আর এটা কত ধরা আছে? 2s, তার পাওয়ার কত? 2। তাহলে পাবো কত জানো? 4s কিউব। তাহলে এটার টাইমে কেএসপির সাথে এস এর রিলেশন কি আসলো? যে কেএসপি ইকুয়াল টু 4s কিউব, কেএসপি ইকুয়াল টু 4s কিউব। ওকে, তো এবার দেখো ফর্মুলা দিয়ে বের করে দিচ্ছি। ফর্মুলা কি বলতেছে? ক্যাটায়ন কটা? 1, 1 এর পাওয়ার 1, তাই 2 এর পাওয়ার 2, আর এস এর পাওয়ার হচ্ছে 1 প্লাস 2। দেখছো, 1 এর পাওয়ার 1, 2 এর পাওয়ার 2, 1 এর পাওয়ার 1, 2 এর পাওয়ার 2, 1 ক্যাটায়ন 2 অ্যানায়ন, 1 এর পাওয়ার 1, 2 এর পাওয়ার 2, আর এস এর পাওয়ার 1 প্লাস 2। তাহলেও কিন্তু 4s এর কিউব, তাহলেও 4s এর কিউব। তার মানে কেএস ইকুয়াল টু 4s কিউব হেয়ার, 4s কিউব হেয়ার। ওকে, তাহলে এটা আরেকটা রিলেশন আসলো। দেখো the next one এরকম, সাপোজ এবার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, দেখো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, তাহলে অ্যালুমিনিয়াম হচ্ছে ক্যাটায়ন 3 প্লাস, আর ওইস হচ্ছে অ্যানায়ন 3 মোল। দেখছো, 1 মোল অ্যালুমিনিয়াম 3 মোল ওইস। তাহলে এটা এস ধরলে এটা কি হবে? সাইসেস। এটা এস হলে পরে ওটা সাইসেস। আচ্ছা, তাই যদি হয় এবার আসো কেএসপি এক্সপ্রেশনে। কেএসপি ক্যাটায়ন কি? অ্যালুমিনিয়াম, অ্যানায়ন কি? ওএইচ মাইনাস, পাওয়ার কত? 3। এটা ধরছো এস, এটা ধরছো 3s, 3s এর কি হবে? কিউব। হিসাব করলে আসবে 27s টু দি পাওয়ার 4। আসলো কত? 27s টু দি পাওয়ার 4, 27s টু দি পাওয়ার 4। তাহলে দেখো এখানে কি আসে? একই ঘটনা, 1 এর পাওয়ার 1, 3 এর পাওয়ার 3, আর s এর পাওয়ার 1 প্লাস 3, একদম যা তাই আসবে 27s টু দি পাওয়ার 4, 27s টু দি পাওয়ার 4। তাহলে দেখছো যে কিভাবে তোমার কেএসপি এন্ড এস এর রিলেশন বিল্ড আপ করতে হয়। কেএসপি এন্ড এস এর রিলেশনটা কি করে বিল্ড আপ করতে হয়? তো তোমরা যখন ক্রিয়েটিভ সলভ করবা এটা ভালো, তোমরাই বুঝতে পারতেছো, বা এটাই করবা। ক্রিয়েটিভ সলভ করবা এটা দিয়ে, আর এমসিকিউ সলভ করবা হচ্ছে রাইট সাইডে আছে যেটা দিয়ে। যদিও আমরা এখন খাতা দেখতে যাই দেখি যে অনেক স্টুডেন্ট ক্রিয়েটিভ সলভেও ওইটা ইউজ করে, তাতে আমরা যে কেটে দেই তা না, করতেই পারে। ক্রিয়েটিভ সলভ করেও ওটা দিয়ে, এমসিকিউ সলভ করে ওটা দিয়ে। আমার সাজেশন হচ্ছে যে এটা দিয়ে ক্রিয়েটিভ সলভ করাটা ভালো, কারণ এটার মধ্যে অনেক কিছু
মনে করো মিন করে, ওটাতে যেমন হচ্ছে যে কিছু শো করতেছে না, মিন করতেছে না, যার কারণে ওটা খুব লিমিটেড অ্যান্সার দিতে পারবা তোমরা। অর্থাৎ কিছু কিছু অ্যান্সার আবার দিতে পারবা না, বিপদে পড়ে যাবা। ঠিক আছে, একদম শুধু কেএসপি এস চাইলে পরে ওইটা ঠিক ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে টিচাররা একটু এদিক সেদিক করে চাবে, তো চাওয়াগুলো বুঝতে গেলে এই এক্সপ্রেশনটা ভালো মনে রেখো। তো এখন একটু দেখো, আমি যেটা করে দেই সেটা হচ্ছে যে আমি একটা ক্যাটাগরাইজ করে দিব, একটা ক্যাটাগরি করে দিব, ক্যাটাগরি। এন্ড আমি যখনই ফিউচারে এই ক্যাটাগরি বলবো বা তোমাদেরকে হিন্টস দিব ক্যাটাগরি নিয়ে, তখন আমার এই হিন্টস থেকে তোমাদেরকে বুঝে নিতে হবে সেটা কি। সেটা হচ্ছে আমি কি করছি, ক্যাটাগরি করে নিছি, যে একটা হচ্ছে এমএক্স টাইপ, একটা ক্যাটাগরি হচ্ছে এমএক্স ক্যাটাগরি। তো এমএক্স ক্যাটাগরি যেটা এমএক্স, সেটার এক্সাম্পল গুলো কি কি? সিলভার ক্লোরাইড, ব্যারিয়াম সালফেট ফর এক্সাম্পল, সিলভার ক্লোরাইড, ব্যারিয়াম সালফেট, আর হচ্ছে ধরো কপার সালফাইড। কমন গুলো দিচ্ছি, অনেক তো দিতে পারে, টিচারদের হ্যান্ডে অনেক অপশন আছে, বাট আমি দিচ্ছি হচ্ছে যেগুলা মোস্ট কমন। এমএক্স টাইপ বলতে আমি কি বুঝাবো, বা এমএক্স ক্যাটাগরি যখন আমি তোমাদেরকে বলবো তোমরা কি বুঝবা, যে স্যার বুঝাচ্ছে যে একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন যাদের আছে, একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন যাদের আছে, একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন যাদের আছে, তারা হচ্ছে এমএক্স ফর্মে আছে। আর যারা এমএক্স ফর্মে আছে, রিমেম্বার তাদের কেএসপি ইকুয়াল টু এস এর স্কয়ার, তাদের কেএসপি ইকুয়াল টু এস এর স্কয়ার। তাহলে তুমি কিন্তু ঠান্ডা মাথায় এটা মনে রাখতে পারলা। নাম্বার 2 ক্যাটাগরাইজ করেছি আমি যে এমএক্স টু, এমএক্স টু তার মানে আরেকটা টাইপ পাবা যেটা হচ্ছে কিনা এমএক্স টু টাইপ। ফর এক্সাম্পল এমএক্স টু টাইপের মধ্যে আমি যে এক্সাম্পল দিলাম একটু আগে সেটা ছিল লেড আয়োডাইড বা লেড ক্লোরাইড হতে পারতো, লেড আয়োডাইড লেড ক্লোরাইড এরকম একটা এক্সাম্পল। এক্সাম্পলে ছিল জিঙ্ক হাইড্রোক্সাইড, সাপোজ জিঙ্ক হাইড্রোক্সাইড, এখানেও তো একটা ক্যাটায়ন দুইটা অ্যানায়ন, একটা ক্যাটায়ন দুইটা অ্যানায়ন, একটা ক্যাটায়ন দুইটা অ্যানায়ন, এগুলো মোটামুটি কমন গুলা, এগুলো কমন। ক্যালসিয়াম ফ্লোরাইড সাপোজ, এটাও একটা কমন, ক্যালসিয়াম ফ্লোরাইড। তো এই যে এগুলো আছে, বুঝবা যে স্যার এগুলোকে এমএক্স টু টাইপ বলেছে। এবং এমএক্স টু বলতে তোমরা কি বুঝাচ্ছে, যে একটা ক্যাটায়ন দুইটা অ্যানায়ন, একটা ক্যাটায়ন দুইটা অ্যানায়ন, একটা ক্যাটায়ন দুইটা অ্যানায়ন, বুঝাই যাচ্ছে না এমএক্স টু। আচ্ছা, যদি দেখো যে এমএক্স টু আছে তাহলে জানবা যে সেখানে কেএসপি ইকুয়াল টু 4s এর কিউব। দেখো খুবই ইন্টারেস্টিংলি কিন্তু প্রেজেন্ট করার চেষ্টা করতেছি। 4s কিউব পাবা তখন সবার জন্য, তখন পাবা 4s কিউব, 4s কিউব। আচ্ছা, নাম্বার 3 হচ্ছে গিয়ে, তারপর আমি একটা ক্যাটাগরাইজ করলাম সেটা হলো গিয়ে এমএক্স থ্রি টাইপের, এমএক্স থ্রি টাইপের। তো এমএক্স থ্রি টাইপের এক্সাম্পল কি, এই যে কিছুক্ষণ আগে আমি যেটা অ্যাপ্লাই করলাম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এটা হতে পারে, আবার হতে পারে ফেরিক হাইড্রোক্সাইড, এটা একটু কমই আছে, ফেরিক হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর ফেরিক হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর ফেরিক হাইড্রোক্সাইড। যদি এরকম টাইপের দেখো তাহলে রিমেম্বার যে কেএসপি ইকুয়াল টু পাওয়ার 27s টু দি পাওয়ার 4। তুমি তো এগুলো তো তোমার প্র্যাকটিসের মধ্যে চলে আসতেছে যে কেএসপি ইকুয়াল টু এস স্কয়ার অথবা কেএসপি ইকুয়াল টু 4s কিউব আর কেএসপি ইকুয়াল টু 27s পাওয়ার 4। এবং আসতে যে কিভাবে পারে সেটা তো কিছুক্ষণ আগে আমি শেয়ার করলাম, পারে না? আচ্ছা, তো এই তিনটা তো আমরা দেখিয়ে দিয়েছি যে আসে এবং আসতে পারে, ঠিক না, আসতে বা আসতে পারে। বাট আরেকটা আছে যেটা টাইপটা ইদানিং টিচাররা আবার ওটার দিকেও চলে যাচ্ছে বেশি বেশি, সেটা থেকে M2X3, এরকম একটা টাইপ, M2X3 টাইপের, অর M3X2, অর্থাৎ হয় M2X3 নয় M3X2, এরকম টাইপ হতে পারে, বুঝছো? এরকম টাইপও হতে পারে যে M2X3 বা M3X2, এরকম টাইপেরও কিছু কিছু টিচাররা এখন দিতে পারে। তো তাদেরটা যদি দেয় এইরকম টাইপের এক্সাম্পল কি, ধরো একটু আগে যে দিলাম না অ্যালুমিনিয়াম সালফেট, এই যে অ্যালুমিনিয়াম সালফেট দেখো তো, অ্যালুমিনিয়াম সালফেট, এই যে Al2, এই যে দেখছো Al2X3, এই যে সালফেট 3, তো এই ফর্মেও হতে পারে। অথবা M3 ক্যাটায়ন তিনটা হয়ে অ্যানায়ন দুইটা, এরকম এক্সাম্পল আছে। তার এক্সাম্পল হচ্ছে Ca3PO4 হোল 2, দেখছো দেখছো, তার মানে ক্যাটায়ন দুইটা অ্যানায়ন তিনটা, অথবা ক্যাটায়ন তিনটা অ্যানায়ন দুইটা, এমনটা হতে পারে। তো এদের এক্সাম্পল যখন, তার মানে এটা আরেকটা টাইপ। তার মানে আমি মানে তোমাদেরকে এনশিওর করতে পারি যে এই টাইপের বাইরে আর যাবে না, এই টাইপটাই, এগুলোই মোস্ট কমন টাইপ। বাট তারপরেও কিছু টাইপ আছে এরকম যেটা দিয়ে টিচাররা দিতে পারে। তো এই টাইপটা যদি হয় না তাহলে পাবা হচ্ছে কেএসপি ইকুয়াল টু 108s টু দি পাওয়ার 5 পাবা,
108 s টু দি পাওয়ার 5 পাবা, 108 s টু দি পাওয়ার 5 পাবা। তো এসো আমরা এটা ওই একটু ফর্মুলার হেল্প নিয়ে একটু করে দেখি। কি বলেছিলাম, x পাওয়ার x, y পাওয়ার y, আর হচ্ছে s এর পাওয়ার কি বলেছিলাম, x প্লাস y, তাই তো? আমরা ওটা দিয়ে একটু করে দেখি না। m2 তাহলে 2 এর পাওয়ার 2, x3 তার মানে 3 এর পাওয়ার 3, আর s এর পাওয়ার হচ্ছে 2 প্লাস 3, তাহলে 108 s টু দি পাওয়ার 5 ই তো আসবে, 108 s টু দি পাওয়ার 5 ই আসবে। এবং পরেরটা তো তাই আসবে, কারণ ওখানেও তো তাই আছে, 3 পাওয়ার 3, 2 এর পাওয়ার 2, রাইট না? তো একই পাবো, 108 s টু দি পাওয়ার 5। তাহলে এটাও আসতে পারে। তাহলে আমরা কি পাবো, হয় s এর স্কয়ার পাবো, নয় কিউব পাবো, নয় 4 পাবো, নয় টু দি পাওয়ার 5 পাবো, রিমেম্বার? ওকে, সো এই হচ্ছে কি KSP and s এর রিলেশনশিপ। দিস আর দা তোমার হচ্ছে এই হচ্ছে কি KSP and s এর রিলেশনশিপ। এর বাইরে আসবে না, হোপ করি যে এর বাইরে আর অপশন নাই। তাহলে তুমি এই চারটার মধ্যেই পাবা। তোমার যদি এই চারটার মধ্যে অপশন কোনোভাবে ক্রিয়েট না হয়, তাহলে বুঝবা যে তুমি কোনো ভুল করে আসছো। আচ্ছা, এবার এসো, তোমরা খেয়াল করনি হয়তো, আমি কিন্তু কেএসপির ইউনিট নিয়ে কথা বলিনি, এখন কথা বলবো কেএসপির ইউনিট নিয়ে। এখন কথা বলবো কেএসপির ইউনিট নিয়ে, বিকজ কেএসপির ইউনিটে যাওয়ার জন্য যে ইনফরমেশন জানা দরকার সেটা না জানা পর্যন্ত কেএসপির ইউনিটে যাওয়া যায় না। তাই এখন আমি কেএসপির ইউনিটে যেতে পারি, এখন আমি কেএসপির ইউনিটে যেতে পারি। কেএসপির ইউনিট কিভাবে লিখবা? ওকে, সো নাম্বার 1, তুমি কি এমন পাবা না যে কেএসপি ইকুয়াল টু এস এর স্কয়ার, और কি পাবা কেএসপি ইকুয়াল টু 4s এর কিউব, और কি পাবা কেএসপি ইকুয়াল টু 27s টু দি পাওয়ার 4। পরেরটাই নয় নাই গেলাম না, বা গেলাম, ধরো 5 নাম্বার কেএসপি ইকুয়াল টু 108s টু দি পাওয়ার 5। দেখো, তাহলে এই নলেজে দিয়ে তারপরে কিন্তু আমি এটাতে আসলাম। সুতরাং আমাদের আসলে সব কিছু না, ধরো খুব মানে আমরা বুঝি যে কিভাবে মানে এটাকে সিকোয়েন্স, আমরা 40 মিনিটে 50 মিনিটে যেভাবে একটা জিনিস ধরো প্রেজেন্ট করি, সেটা হইতেছে যে ধরো খুব মানে প্রুভেন যে আমরা করে করে এই জায়গাগুলো দাঁড় করাইছি যে কখন কোনটা আমরা শেয়ার করবো, ডেলিভারি দিব। তাহলে ইউনিট অফ কেএসপি যেটা, তাহলে তুমি মানে কেএসপির ইউনিট করবা, যে কেএসপির ভ্যালু সাথে কি ইউনিট হবে। তার আগে না এই এই এক্সপ্রেশন গুলো দেওয়া হয়ে যাবে, অর্থাৎ এই এক্সপ্রেশন ছাড়া তো তুমি ওই কেএসপির ভ্যালু পাচ্ছ না। তাহলে এই এক্সপ্রেশন গুলো তো তোমার এস্টাবলিশ করাই লাগতেছে, তো দ্যাট তুমি তখন ইউনিট মেনটেন করতে পারবা। তোমরা কিভাবে, যদি দেখো যে তুমি পেয়েছো যে কেএসপি ইকুয়াল টু এস এর স্কয়ার, অর্থাৎ তুমি এটা দিয়ে সলিউশন করছো, কেএসপি ইকুয়াল টু এস এর স্কয়ার দিয়ে সলিউশন করছো, এটা দিয়ে সলিউশন করছো, তাহলে মনে রাখবা যে দ্যাট টাইম ইউনিট হবে হচ্ছে মোল স্কয়ার লিটার ইনভার্স 2, মোল স্কয়ার লিটার ইনভার্স 2। অ্যাকচুয়ালি এস এর ইউনিটটা হলো মোল পার লিটার, এস এর ইউনিট হচ্ছে মোল পার লিটার। তো এস এর ইউনিট যদি মোল পার লিটার হয়, তাহলে এস এর স্কয়ার, এস এর কিউব, এস টু দি পাওয়ার 4 শুধু কি হবে, ওই পাওয়ারটা এটা শুধু অ্যাড হবে। তো এইটা যখন 4s কিউব, তখন ইউনিট হচ্ছে মোল কিউব লিটার ইনভার্স 3। যখন s টু দি পাওয়ার 4, তখন মোল টু দি পাওয়ার 4 লিটার ইনভার্স 4। যখন s টু দি পাওয়ার 5, তখন মোল টু দি পাওয়ার 5 লিটার ইনভার্স 5। সো ইট ইজ ভেরি ইজি। শুধু মনে রাখবা যে s এর ইউনিট হচ্ছে মোল পার লিটার, তাহলে s এর স্কয়ার হলে কি হবে, কিউব হলে কি হবে, টু দি পাওয়ার 4 হলে কি হবে, বা টু দি পাওয়ার 5 হলে বা কি হবে, তাহলে তো এটা ইউনিট হবে কেএসপি। তো কেএসপি যখন ক্যালকুলেট করবা, কেএসপি যখন তোমরা ক্যালকুলেট করবা, সেই কেএসপি ক্যালকুলেট করার পরে যখন ইউনিট দিবা, যখন ইউনিট দিবা, সেই ইউনিট দিলে ইউনিট হচ্ছে এইগুলোই তো। আর ইউনিট ফিক্স করবা কিভাবে, এই রিলেশন দেখে, এই রিলেশন দেখে ইউনিট ফিক্স করবা। তবে তোমাদেরকে বলে রাখি, আমরা যখন কেএসপি দিয়ে দিব আর তোমাকে যখন এস ক্যালকুলেট করতে দিব, তখন আমরা
কেএসপি ইউনিট দিব না, নাও দিতে পারি, সেটা তোমার কনসার্ন না, সেটা তোমার হেডেক না। আমরা যদি সলিবিলিটি প্রোডাক্ট দেই বা আমরা যদি কেএসপি দেই এবং তাতে ইউনিট না মেনশন করি, সেটা তোমার কোনো কনসার্নের ব্যাপার হবে না। যে তুমি যখন অ্যান্সার করবা কেএসপি, তখন তোমাকে ইউনিট দিতে হবে অ্যান্সারের সাথে, রিমেম্বার। তো এই হচ্ছে কেএসপির ইউনিট নিয়ে কথা, কেএসপির ইউনিট নিয়ে কথা। তো এসো আমরা এখন একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করি। আমরা এখন একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব, সলভ করে আমরা বুঝতে পারবো যে কেএসপি কিংবা এস কিভাবে ক্যালকুলেট হয়। ওকে, নাম্বার 1, তোমাকে বললাম যে at 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার solubility of AgCl is 1 into 10 inverse 5 mole per liter. Calculate the solubility product. Okay, so simple একটা প্রবলেম সলিউশন না? কি বলে দিচ্ছে যে 25 ডিগ্রি সেলসিয়াসে সলিবিলিটি দেওয়া আছে সিলভার ক্লোরাইডের। সিলভার ক্লোরাইড সলিবিলিটি মেনশন করা আছে 25 ডিগ্রি সেলসিয়াসে, বলতেছে সলিবিলিটি প্রোডাক্ট কত। দেখো তো কি করবা, এতক্ষণ ধরে যা প্র্যাকটিস করালাম, তোমার কাজ হবে AgCl কে ডিসোসিয়েট করে তার ক্যাটায়ন এন্ড অ্যানায়ন কে ফাইন্ড আউট করা, দেন এর মোল নাম্বার হিসেবে SS বসানো, দেন হচ্ছে KSP এর এক্সপ্রেশন দেওয়া, দেন হচ্ছে S টাইমস S বসিয়ে S এর স্কয়ার পাওয়া। দেখছো কত সিম্পল। অর্থাৎ এই যে রিলেশনটা সেটাই তো এস্টাবলিশ করা লাগবে আগে। এন্ড এইবার আসো S গিভেন কত, 1 into 10 inverse 5, তার কি হয়ে যাবে স্কয়ার, এন্ড ওটা আসবে 1 into 10 inverse 10, এন্ড ইউনিট তুমি লিখবা মোল স্কয়ার লিটার ইনভার্স 2। কেমন করে লিখলা? তাহলে আজকের সেশনটার কথা একবার চিন্তা করো যে স্যার কিভাবে এগোইছি। প্রথমে দেখাইছি যে কিভাবে ডিসোসিয়েশন করতে হয়, দেন দেখাইছি যে কিভাবে কেএসপি কে এক্সপ্রেশন দিতে হয়, দেন দেখাইলাম যে কেএসপির সাথে এস রিলেশন কিভাবে করতে হয়, এন্ড সবশেষে দেখলাম যে কিভাবে ভ্যালু বসানোর পরে কেএসপি পাওয়া যায়, এবং এটা জেনেছো যে ইউনিট কিভাবে বসাইতে হয়। দেখো যে লার্নিং প্রসেসটা কি। এক এক করে আমরা এই লার্নিং এ চলে আসছি। আমি ডিরেক্ট ম্যাথটা করে দেই নেই, আগে সেই জায়গায় তোমাদেরকে তৈরি করে নেওয়ার চেষ্টা করছি। তো এটা সলভ হয়ে গেল, ঠিক আছে? তো আরেকটা সলভ করব, ওয়ান মোর সলভ করবো, এন্ড এটা দিয়েই আজকের ক্লাস আমরা শেষ করতে পারবো। তো দেখো এবার at 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার solubility product of ferric hydroxide is 2.69 into 10 inverse 38. Calculate the solubility. এরকমটা। তাহলে এবার কি বলা আছে দেখো, যে সলিবিলিটি প্রোডাক্ট মেনশন করা, এবার দেখো আর আমি মেনশন করি কিন্তু ইউনিট দেইনি, এমনটা হবে। তাহলে সলিবিলিটি প্রোডাক্ট অফ ফেরিক হাইড্রোক্সাইড মেনশন করা, বলতেছে যে সলিবিলিটি ডিটারমিন করো, সলিবিলিটি ডিটারমিন করো। তো দেখো এটা সলিউশন কি। তাহলে কি বলা আছে, ফেরিক হাইড্রোক্সাইড। তো ফেরিক হাইড্রোক্সাইড থেকে কি হবে, ফেরিক আয়ন প্লাস ওএইচ আয়ন কত মোল, 3 মোল। এটা এস ধরলে এটা কি ধরা লাগে, সাইসেস। দেন কি করতে হয়, কেএসপি এক্সপ্রেশন, কেএসপি তে ক্যাটায়নের কনসেন্ট্রেশন এন্ড অ্যানায়নের কনসেন্ট্রেশন, অ্যানায়নের মোল নাম্বার 3 পাওয়ারে যাবে। এটা এস ধরা, এটা সাইসেস ধরা, সাইসেস এর কিউব। তাহলে কি পাবো, 27 ⁴ দেখছো। অর্থাৎ তোমার অজানা অচেনা কিছুই আসবে না, 27 ⁴। বাট ক্যালকুলেট তো করবা তুমি এস, তাহলে এস লেফটে নিয়ে আসবো, এস লেফটে নিয়ে আসলে পরে রুট নিয়ে একবারে করব, 4 রুট ওভার এস পাওয়ার 4 ছিল। কেএসপি বাই হবে 27, কেএসপি বাই হবে 27। তাহলে এবার কেএসপি ভ্যালু বসিয়ে দিই আমরা,
কেএসপি 2.69 10 টু দি পাওয়ার -38 দেওয়া আর ডিভাইড 27। মানে একটু টাইম বাঁচানোর জন্য আমি আমার যেগুলো মুখস্থ হয়ে আছে করতে করতে সেগুলোই অ্যাপ্লাই করতেছি আমি। এটার অ্যান্সার পাবো 1.77 10 ইনভার্স 10। অ্যান্সার পাবো 1.77 10 ইনভার্স 10 এবং অ্যান্সার ইউনিট হবে মোল পার লিটার বিকজ এটা সলিবিলিটি। তাহলে আমি মনে করি যে একদম বেসিক লেভেলে বলো বা মিড লেভেলে বলো, আজকের ক্লাসটা হচ্ছে ওই লেভেলের মিড লেভেল, বেসিক থেকে মিডে আসা, মানে বেসিক থেকে আজকে মনে করো মিড লেভেল পর্যন্ত আসছো, নেক্সট ক্লাসে একটু আপার লেভেলে যাবো, বাস তাইলে তো তোমার কাজ ডান হয়ে গেল নাকি?